হলে তো সুবিধা আমার। ওকে, তাহলে আছে পুরো অংশের ড্রাগ কার্ডিওভাস্কুলার সিস্টেম। ঠিক আছে, দেখেন কার্ডিওভাস্কুলার সিস্টেমের আমরা কি পড়ছি? প্রথমে পড়লাম অ্যানাটমি ফিজিওলজি, তাই না? এরপরে বললাম কি ডিজিজ। এখন আমরা পড়বো কি ড্রাগ। তাহলে দেখেন একটা সিস্টেম সম্পর্কে গত 1 বছর ধরে পড়তেছেন প্রায়, তাই না? একই সিস্টেমের অ্যানাটমি ফিজিওলজি পড়েছেন, ওই সিস্টেমেরই ডিজিজ পড়েছেন, ওই সিস্টেমেরই এখন কি এক্সট্রা ড্রাগগুলো পড়বেন। ওকে, তাহলে আমরা যদি বলি কার্ডিও ড্রাগ অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম, তাহলে কোন ড্রাগগুলোকে আমরা বোঝাবো? যে ড্রাগগুলো শুধুমাত্র কি কার্ডিওভাস্কুলার সিস্টেমেরই বিভিন্ন রোগের চিকিৎসা ব্যবহার করতে হবে, ঠিক আছে? অন্য কোনো চিকিৎসা এগুলো ব্যবহার করা যাবে না বা দরকারও হবে না, ঠিক আছে? আবার যদি আমরা কি কোনো সিস্টেমিক ড্রাগ না বলতাম, যেমন আমরা যখন ব্যথার ওষুধ করবো তখন কোনো সিস্টেমিক ড্রাগ বলবো না, কিন্তু তখন কি অ্যান্টি ইনফ্লামেটরি বলবো। তার মানে শরীরে যেখানে ইনফ্লামেটরি হোক সেই জায়গায় কাজ করবে। যখন আমরা অ্যান্টিবায়োটিক করছি তখন কিন্তু বলি নাই যে ডাইজেস্টিভ ড্রাগ, অ্যান্টি ফাঙ্গাল করছি তখন কি বলছি? তার মানে কি এগুলো সমস্ত শরীরে যেখানে আছে সেখানেই কাজ করবে। প্রবলেম হবে কোনটা? যখন আমরা বলবো কি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ড্রাগ। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ড্রাগ আমরা কাদেরকে বলবো? যে ড্রাগগুলো শুধুমাত্র কি ডাইজেস্টিভ ট্র্যাকে কাজ করবে। দুইটা ড্রাগের নাম বলেন তো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, বলেন ম্যাডাম, বলেন। ড্রাগের নাম কি অবস্থা বুঝেন? আচ্ছা দেখেন, এখন আমরা যে ড্রাগগুলো পড়বো কার্ডিওভাস্কুলার সিস্টেমের ড্রাগ। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা অ্যানাটমি ফিজিওলজিতে কি পড়ছিলাম? হার্ট, ব্লাড ভেসেল, তাই না? জি। ব্লাড প্রেসার, ব্লাড ভেসেল এগুলো পড়ছিলাম না? ডিজিজে কি পড়ছিলাম মনে আছে? হাইপারটেনশন পড়েছিলাম, অ্যাথেরোস্ক্লেরোসিস পড়েছিলাম, তাই না? অ্যানজাইনা পেক্টোরিস পড়েছিলাম, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন পড়েছিলাম। এখন ড্রাগ যখন পড়বো, ড্রাগও কিন্তু অ্যাপ্রক্সিমেট ওইরকমই। তাহলে একটা ড্রাগ হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। যে সকল ড্রাগ কি ব্লাড প্রেসারের এগেইনস্টে খাওয়া হয়, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। ব্লাড প্রেসার। অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগ, অ্যানজাইনার জন্য যে ড্রাগগুলো দেওয়া হয়। অ্যাথেরোস্ক্লেরোসিস কেন হয় মনে আছে? অ্যাথেরোস্ক্লেরোসিস কি? করোনারি আর্টারিটিস অর্বির জন্য। তার মানে কি ব্লাডে যদি এক্সট্রা কি থাকে, ফ্যাট থাকে, লিপিড থাকে, তাই না? অর্থাৎ লিপিড প্রোফাইল যদি অনেক হাই থাকে ব্লাডে, তাহলে এই লিপিড প্রোফাইলটা করোনারি আর্টারি গায়ে জমে যেতে পারে। তাহলে রক্তে চর্বি কমার জন্য যে ড্রাগগুলো, এগুলো কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য ব্যবহার করা হয়। তাহলে রক্তে চর্বি কমাতে পারে অ্যান্ড লিপিড লোয়ারিং ড্রাগ। কি ড্রাগ? লিপিড লোয়ারিং ড্রাগ বা অ্যান্টি লিপিডিক ড্রাগ। যে ড্রাগগুলো কি রক্তে চর্বি কমাতে সাহায্য করে, ওই ড্রাগগুলো আমরা এখানে পড়বো। আবার কি আছে, কিছু ড্রাগ আছে যে রক্ত পাতলা করতে সাহায্য করে, তাই না? তাহলে কোনো জায়গা যদি জমে যায়, মানে চর্বি জমে এটা মোটা হয়ে যায়, ঠিক আছে? তাহলে এদিক দিয়ে রক্ত প্রবাহের সমস্যা হবে, তাই না? এখন রক্তটা যদি পাতলা থাকে তাহলে কি হবে? এদিক দিয়ে অধিক পরিমাণে রক্ত যেতে পারবে। তাহলে রক্ত জমতে বাধা দেয় এরকম কিছু ড্রাগ আছে। আবার কিছু ড্রাগ আছে কি রক্ত জমতে, মানে কি ক্লট হতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কিছু ড্রাগ। আর কিছু ড্রাগ কি রক্ত jমাট বাঁধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, ঠিক আছে? তাহলে অ্যান্টিকোয়াগুল্যান্ট এগুলো আমরা পড়বো এটার মধ্যে, হ্যাঁ? অ্যান্টিকোয়াগুল্যান্ট পড়বো আমরা, তারপরে কি অ্যান্টিফিব্রিনোলাইটিং এজেন্ট পড়বো আমরা। তাহলে ওভারঅল এই ড্রাগগুলাই কি আমরা মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ড্রাগের ভিতরে পড়বো। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কি বলেন? কেন জানেন না? এমন একটা টার্ম থাকতো যে টার্মটার সাথে আপনি একেবারেই পরিচিত না, তাহলে না এটা বলা যেত, তাই না?
মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনটা কি? ইনফ্রাকশন মানে বুঝি অক্সিজেনের অভাবে যদি নেক্রোসিস হয় বা সেল টিস্যু ড্যামেজ হয়, তাহলে মায়োকার্ডিয়াম মানে কি? মায়োকার্ডিয়াম মানে হচ্ছে হার্টের 3টা লেয়ার আছে, তাই না? লেয়ার 3টা নাম বলতে পারবেন? ইপি মায়ো এন্ডো। ইপি মায়ো এন্ডো। তাহলে ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, তাই না? এই 3টা লেয়ারের ভিতরে মাঝখানের যে লেয়ার মায়োকার্ডিয়াম, এই মায়োকার্ডিয়াম লেয়ারের যে পেশিগুলো আছে, এই পেশিগুলোতে যদি পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছায় তাহলে পেশির সেলগুলো বাঁচবে? তাহলে পেশির সেলগুলো যদি না বাঁচে তাহলে হার্ট মাসেল ক্ষতিগ্রস্ত হবে। আর আমরা হার্ট মাসেলকে কি টাইপের মাসেল বলছি? কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেলের রিজেনারেশন হয় না, তাই না? একেবারে মাসেলের পার্থক্যের ভিতর পড়ছিলাম, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেলে কি হয় না? রিজেনারেশন হয় না। তাহলে অক্সিজেনের অভাবে মনে করেন আর্টারিতে চর্বি জমে ব্লক হয়ে গেছে, এই কারণে এই পাশে কি যাচ্ছে না? রক্ত যাচ্ছে না। রক্ত না গেলে অক্সিজেন যাবে কিভাবে? তাহলে অক্সিজেনের অভাবে যদি হার্টের কোনো অংশ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, পচে যায়, নেক্রোসিস হয়ে যায়, তখন যে অংশ টার্মটা হচ্ছে সেটার নামই কি? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, অথবা কি বাংলায় বলে হার্ট ফেল। ঠিক আছে, এটা পড়ে আসছেন আপনারা। ওকে, তাহলে আমরা একটা করে আসি। প্রথমে আসি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। কি? ইপি হাইপারটেনসিভ। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। এখন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ করার জন্য আমাকে সবার আগে জানতে হবে কি? সবার আগে জানতে হবে ব্লাড প্রেশার কি। ঠিক আছে, ব্লাড প্রেশার কি বলেন? রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহের সময় রক্তনালীর গাত্রে যে বাধা পাশে প্রয়োগ করা হয়। সৃষ্টি করেছে। ব্লাড প্রেশার কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে? হয় না। হার্ট রেট এবং হচ্ছে আপনার হার্ট রেট আর হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স। হার্ট রেট আর পেরিফেরাল রেজিস্ট্যান্স। স্যার হার্ট রেট আছে স্যার। ব্লাড প্রেশার কত প্রকার? 4 প্রকার। কি কি? সিস্টোলিক, ডায়াস্টোলিক, পালস প্রেশার, মিন প্রেশার। সিস্টোলিক প্রেশার কাকে বলে? সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার কাকে বলে? সিস্টোলিক প্রেশারের নরমাল রেঞ্জ কত? 100 থেকে 140। 100 থেকে লেস দেন 140। ডায়াস্টোলিক প্রেশারের নরমাল রেঞ্জ কত? 60 থেকে 90। লেস দেন 90। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি ব্লাড প্রেশার হচ্ছে কার্ডিয়াক আউটপুট গুণন পেরিফেরাল রেজিস্ট্যান্স। কার্ডিয়াক আউটপুট কাকে বলে বলেন? লেফট ভেন হার্ট থেকে যে পরিমাণ ব্লাড একটা বললে এত সময় লাগলে বাকিটা শেষ হবে কিভাবে? পেরিফেরাল রেজিস্ট্যান্স কাকে বলে এটা বলেন? যেটা হার্ট থেকে দূরবর্তী অঞ্চলে যে পরিমাণ ব্লাড প্রতি মিনিটে যে পরিমাণ ব্লাড বডি থেকে ফিরে আসে তাকে কি বলে? কার্ডিয়াক আউটপুট। কি বলে? কার্ডিয়াক আউটপুট না স্যার? হ্যাঁ, কার্ডিয়াক আউটপুট। পেরিফেরাল রেজিস্ট্যান্স কাকে বলে? স্যার হার্ট থেকে দূরবর্তী অঞ্চলে ব্লাড যাওয়ার সময় ধমনীতে যে বাধা সৃষ্টি হয় সেটা হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাকে পেরিফেরাল রেজিস্ট্যান্স বলে। কার্ডিয়াক আউটপুট সমান সমান কি? হার্ট রেট আর হচ্ছে হার্ট রেট ইনটু আপনার কার্ডিয়াক আউটপুট সমান সমান হচ্ছে স্ট্রোক ভলিউম গুণন হার্ট রেট। স্ট্রোক ভলিউম কাকে বলে ওটা বলেন? একদম মাথায় কিচ্ছু নাই। এক সপ্তাহ টাইম লাগবে স্যার মাথায় সামাল বলেন স্যার কিচ্ছু নাই কেন বলতেছেন? আমার মাথা ভর্তি চুল আছে, মাথা চুল রাখার জায়গা, তাই না? না স্যার পড়তে হবে না, মাথার বাইরে সাজায় কোনো লাভ নাই, শুধুমাত্র ভিতরের দিকে যদি সজ্জাটা ঠিক না থাকে। জি স্যার বলেন, স্ট্রোক ভলিউম কাকে বলে? হৃদয়
এগুলো না পারলে আর আলটিমেট কি হবে? হার্ট রেট কি প্রতি বিটে যে পরিমাণ ব্লাড লেফট ভেন্ট্রিকেল থেকে বিটে যে পরিমাণ ব্লাড বডির দিকে পাম্প করে এটা কি হার্ট রেট? না স্যার স্ট্রোক ভলিউম হচ্ছে প্রতি বিটে যে পরিমাণ রক্ত আসে, আর এক হার্ট রেট মিনিটে হচ্ছে যতগুলো মানে বিট প্রতি দেয়, মিনিটে নাকি আর প্রতি মিনিটে যতগুলো বিট পার মিনিট হচ্ছে হার্ট রেট। আর এটা প্রতি বিটে যে পরিমাণ রক্ত যায়, এটা এক মিনিটে যে পরিমাণ রক্ত যায়, এটা কি রক্ত কি হয় পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে ব্লাড ভেসেলের গায়ে যে বাধাটা পায়। এখন কথা হচ্ছে তাহলে স্ট্রোক ভলিউম, হার্ট রেট আর পেরিফেরাল রেজিস্ট্যান্স এই তিনটা জিনিসের উপর কি ব্লাড প্রেশারটা নির্ভর করে। তাহলে কোনো কারণে, বয়সের কারণে হোক, লিঙ্গের কারণে হোক, ওষুধের কারণে হোক, যে কোনো কারণে হোক, কোনো কারণে যদি এই তিনটার যে কোনো একটা চেঞ্জ হয় তাহলে ব্লাড প্রেশার চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে ব্লাড প্রেশার চেঞ্জের আমাদের বডির ফিজিওলজিক্যাল সিস্টেমে যদি আমরা নিয়ম তিনটা বলি তাহলে কি অবশ্যই স্ট্রোক ভলিউমের চেঞ্জের যে কোনো একটা হতে হবে, অথবা কি হার্ট রেটের চেঞ্জ হতে হবে, অথবা কি পেরিফেরাল রেজিস্ট্যান্সের চেঞ্জ হতে হবে। এখন এইটা বিভিন্ন কারণে হতে পারে। পেরিফেরাল রেজিস্ট্যান্স চেঞ্জ হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ এইজ যত বাড়বে তত কি পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়তে থাকবে। ঠিক আছে, এখন চিন্তা করেন স্ট্রোক ভলিউম, হার্ট রেট এটা বয়সের সাথে কি সম্পর্কযুক্ত, তাই না? তাহলে বয়স হোক, লিঙ্গ হোক, যে কোনো কারণে হোক, কোনো ওষুধের কারণে হোক, কোনো রোগের কারণে হোক, অতিরিক্ত মানসিক দুশ্চিন্তার কারণে হোক, যে কোনো কারণে হোক, যদি এই দুইটার যে কোনো একটা চেঞ্জ হয় তাহলে ব্লাড প্রেশার কি হবে, হয় কমে যাবে না হলে বেড়ে যাবে। কারণ আমরা ব্লাড প্রেশারের নরমাল রেঞ্জ জানি, সিস্টোলিক প্রেশার হচ্ছে 100 থেকে লেস দেন 140, ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 60 থেকে লেস দেন 90। আমরা যদি এভারেজে বলি কত, 120 থেকে 80। ঠিক আছে, এখন 120 থেকে 80 এটা নরমাল এভারেজ রেঞ্জ, তাই না? মিলিমিটার পার মার্কারি, তাই না? মিলিমিটার মার্কারি এইচজি। তাহলে কথা হচ্ছে যদি ব্লাড প্রেশার 100 থেকে 140 এর মধ্যে না থাকে বা 60 থেকে 90 এর মধ্যে না থাকে তাহলে দুইটা রোগ হতে পারে আমাদের। একটা হচ্ছে হাইপোটেনশন যদি কমে যায়, আর একটা হচ্ছে হাইপারটেনশন যদি বেড়ে যায়। তাহলে হাইপোটেনশন হওয়ার পিছনে কি যে কোনো একটা কমে যাওয়া। হাইপোটেনশন কেন হতে পারে? যে কোনো একটা যদি কি কমে যায় তাহলে হাইপোটেনশন হতে পারে। এখন যদি হাইপোটেনশন হয় তাহলে বাড়ানোটা মোটামুটি ভাবে সহজ, কারণ আমরা চাইলে ব্লাড ভলিউমকে কিছুটা বাড়াতে পারি। যদি আমরা একটু লবণ ইনটেক বেশি খাই, একটু পানি বেশি করে খাই, তাই না, একটা স্যালাইন খেয়ে ফেলি, একটু শরীর দুর্বলতা কি কমিয়ে ফেলি, তাহলে কিন্তু কি ব্লাড প্রেশার সহজে রাইজ করবে। তাহলে রাইজ করার জন্য খুব একটা কঠিন কাজ করতে হয় না, তাই না? আমাকে একটু প্রোটিন খেলেই হয়, একটু কি কার্বোহাইড্রেট খেলে, একটু কি লবণ পানি খেলেই কি হবে, এটা বেড়ে যাবে। প্রবলেম হচ্ছে কি যদি বেড়ে যায়, স্যার হাইপোটেনশনটাকে কতটুকু নিচে চলে গেলে বলবো যে তার অবস্থাটা একটু সিভিয়ার? অনেক সময় দেখা যায় যে আপনার 50, 40, অনেকে দেখেন 40 এর নিচেও পাওয়া যায় স্যার। এখন কি হাইপোটেনশন তো আর সিভিয়ার কিছু হচ্ছে না, তাই না? হুম, হাইপোটেনশনে তো সিভিয়ার কিছু হচ্ছে না। এখন তো এরকম হচ্ছে না যে 40 হলে সে স্ট্রোক করবে, না কথা বুঝেন না? সে হয়তো বিছানা থেকে উঠতে পারবে না, দুর্বল লাগবে, 90 খাওয়া দাওয়া আর ঠিক করলে আবার ঠিক হয়ে যাবে, তাই না? তাহলে এটা নিয়ে আমাদের এটা যখনই 90 এর নিচে নেমে যাচ্ছে, 100 এর নিচে নেমে যাচ্ছে, আমরা এক কথাই বলতেছি কি হাইপোটেনশন। ঠিক আছে, কারণ হয়তো বা একটু কি বেশি পরিমাণে হচ্ছে, কারণ একটু কম পরিমাণে হচ্ছে, কিন্তু এমন তো হচ্ছে না যে হাইপোটেনশনের কারণে স্ট্রোক করছে, এরকম কোনো রেকর্ড তো দেখা যায় না, তাই না? যে রোগীর হাইপোটেনশন হয়েছে এই কারণে রোগীর স্ট্রোক হয়েছে। তাহলে ওই দিকে চিন্তা না করে আগে চিন্তা হচ্ছে কি বেড়ে গেলে, হাইপারটেনশন। ঠিক আছে? কারণ বেড়ে গেলে কমানোটা কি এমনি এমনি না, ঔষধ খেতে ঠিক আছে? এইখানে ওষুধের একটা বিষয় আছে। ওকে, তাহলে স্যার, যখন এই যে হাইপো থেকে হঠাৎ হাইপার হয়েছে এর কারণ কি? হাইপো প্রথম তো থেকে হাইপোই থাকে, আচ্ছা। প্রথম তো হাইপোই থাকে। না, কখন হাইপো থাকে? থাকে প্রথম অনেক নরমাল থাকে। থাকে থাকে না, নরমাল থাকে না, একদম কম। নরমাল থেকে হয় হাইপো হবে না, এটা হাইপার হবে। না আমি তো আমার পরিচিত যারা আছে ওদের তো এই যে hypo- এখন আপনার পরিচিত যারা আছে তাদের হিস্ট্রি তো আমাকে নিতে হবে, আপনি না। নিলে তো হবে না, এক নম্বর কথা। ঠিক আছে, আপনার ব্লাড প্রেশার যদি সবসময় হাইপো থাকে তাহলে তো আপনার একটা ক্লিনিক্যাল কন্ডিশনের মধ্যে আছেন। এখন হাইপো থেকে আপনি হাইপার হয়ে যেতেই পারে, বয়সের কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, কিন্তু সবসময় হাইপো থাকবো এরপরে কি নরমাল হবে তারপরে হাইপার হবে এরকম কিছু না, সবসময় থাকবে নরমাল। ব্লাড প্রেশার থাকবে কি নরমাল। কারোর মনে করেন কত আছে, 110 আছে, 110/65 আছে, এটাকে আপনি তো হাইপো বলতে পারবেন না, তাই না? 110/65 তো আর আপনি হাইপো বলতে পারবেন না, নরমালি ব্লাড প্রেশার, তাই না? এখন তার যদি এটাতে খারাপ লাগে আরেকটা বিষয়, তার যদি খারাপ না লাগে, সে যদি এটাতে কি
ফিক্স থাকে তাহলে তার জন্য তো সমস্যা নাই। এখন এটা তো হাইপো না, হাইপো কখন হবে? যখন কি 60 নিচে নেমে যাচ্ছে, 55 হয়ে গেছে, তাই না? এখন এখান থেকে কারো হাইপার হবে না এরকম কোনো গ্যারান্টিতে বলা যাবে? মনে করেন যে 155 পরে সে একদম টানা প্রতিদিন মনে করেন 5টা-6টা করে স্যালাইন খাচ্ছে, ঠিক আছে, তার ব্লাড প্রেশার কমে গেছে, আমি তাকে বলছি কি স্যালাইন খাওয়ার জন্য, তাকে আমি 2টা স্যালাইন দিছি, সে প্রতিদিন 4টা-5টা করে স্যালাইন খাচ্ছে, তাহলে তার কি হয়ে যেতে পারে? ব্লাড প্রেশার বেড়ে হঠাৎ করে হাইপার হয়ে যেতে পারে না লবণের কারণে? হতেই পারে। তার মানে হাইপার হাইপো রিলেটেড সমস্যাটা কোন জায়গায় ফিক্সড আছে, এটা হঠাৎ করে আমার প্রেশার বেড়ে যেতেই পারে, এটাও কোনো প্রবলেম না, ঠিক আছে। যে আমি অনেক বেশি হাইপার এক্সাইটেড হয়ে গেছি তাহলেও কি আমার প্রেশার বেড়ে যেতে পারে। অনেক বেশি আমি ডিপ্রেসড আছি, অনেক বেশি কি মানসিক এক্সাইটমেন্টের ভিতরে আছি, তাহলেও কি হতে পারে? ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম আমাদের ব্লাড প্রেশার কমে যেতে পারে, তাই না? কমে গেলে আমাদের চিন্তার মানে প্রবলেম কিছুটা কম, ঝামেলা অনেক কম, রোগীর সেফটি প্রোফাইল অনেক হাই কমে গেলে, তাই না? বাট যদি বেড়ে যায় তাহলে কিন্তু অনেক ঝামেলা। হাইপার টেনশন মূলত বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে, তাই না? অতিরিক্ত কমে গেলে তো অজ্ঞান হয়ে যায়, এমনও তো আছে। অজ্ঞান হয়ে গেলেও তাকে কি মরে তো আর যাচ্ছে না, না, অজ্ঞান হয়ে গেলে আমরা তাকে এটা স্যালাইন দিয়ে যে রাখতে করে পারবো। সে তার ধারণা মনে হয় মারা যাবে, আসলে কোনো রিস্ক না। এত কমতে আমরা দিবই না, কারণ কি আমরা ব্লাড প্রেশার মেপে সাথে সাথে একটা ডাবের পানি একটু কি স্যালাইন পানি খাওয়াই দিলে অথবা 2টা স্যালাইন দিয়ে দিলে কি রোগী সাথে সাথে আবার ঠিক হয়ে যাবে, তাই না? ওইটা নিয়ে আমরা খুব একটা বেশি চিন্তা করছি না। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে যদি প্রেশার বেড়ে স্ট্রোক করে, তাহলে স্ট্রোক করলে কি ব্রেন লেভেলে যখন ক্ষতি হবে তখন রোগী প্যারালাইজড হয়ে যেতে পারে, বিভিন্ন রকম কি কন্ডিশন দেখা দিতে পারে রোগী। তার মানে রোগীর জীবনের জন্য হাইলি রিস্ক হচ্ছে হাইপারটেনশন। ইভেন আপনার স্বাভাবিক কাজকর্ম ব্যাঘাত ঘটাবে। আর সবচেয়ে বড় কথা কি, হাইপোটেনশন হলেও লক্ষণটা তো স্পষ্টই থাকবে, তাই না? ঘাড় মাথা ব্যথা করবে, অস্বাভাবিকতা লাগবে। তার মানে হাইপো হলেও আপনি বুঝবেন, হাইপার হলেও কি আপনি বুঝবেন, দুইটা একই লক্ষণ দেখা যাবে। অ্যাপ্রক্সিমেট কি হাইপো এবং হাইপার যখনই প্রেশার কমে যাবে তখনও আপনার মধ্যে লক্ষণ দেখা যাবে, যখনও প্রেশার বেশি বেড়ে যাবে কি তখনও লক্ষণ দেখা যাবে। তবে লক্ষণটা কি অনেকটা একই রকম থাকবে। আপনার ব্লাড প্রেশার যখন বেড়ে যাচ্ছে তখন আপনার ঘাড় মাথা ব্যথা করতে পারে, ঘাড়ে রগ ছিঁড়ে নিতে পারে, যখন কমে যাচ্ছে তখনও কি সেম অবস্থা হতে পারে। তার মানে কি কারোর যদি এই টাইপের হাইপারটেনসিভ রিলেটেড যে লক্ষণগুলো আমরা বলবো সেই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে আপনি ডাইরেক্ট কি লক্ষণ দেখে বলতে পারবেন না যে আপনি কি স্যালাইন খান অথবা আপনি কি ওষুধ খান, ঘুমের ওষুধ খান। কেন বলতে পারবেন না? কারণ ওনার প্রেশার বাড়তেও পারে, প্রেশার কমতেও পারে। আপনাকে স্পেসিফিক ভাবে বলার জন্য কি করতে হবে? সবার আগে প্রেশারটা মাপতে হবে। প্রেশার মেপে যদি দেখেন কম তাহলে হাইপোটেনশন, প্রেশার মেপে যদি দেখেন বেশি তাহলে কি হাইপারটেনশন, ঠিক আছে? আর হাইপারটেনশনের মধ্যে আমরা অনেকগুলো ভাগ করছি, তাই না? একটা হচ্ছে কি হায়ার নরমাল একটা প্রেশার ছিল, তাই না? হায়ার নরমাল প্রেশারের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে রোগীর প্রেশার সবসময় লো থাকে, ম্যাডাম যেটা বলেন সবসময় কি থাকে, লোই থাকে অথবা কি আন্ডার মানে কি আন্ডার লেভেলে থাকে। হঠাৎ করে প্রেশারটা কি বেড়ে গেছে, তবে 140-এর বেশি না, ঠিক আছে, 140-এর নিচে আছে, বাট তার ভিতরে কি সব ধরনের হাইপারটেনসিভ রিলেটেড যে লক্ষণগুলা সেগুলোই দেখা যাচ্ছে। প্রেশার হয়তো 135, আপনার কাছে এটা হাইপারটেনশন না, বাট রোগীর কাছে যখন খারাপ লাগতেছে তখন এটা আমরা কি বলি, হাইপারটেনশন বলা যায় না, এটাকে কি বলা হয়, হায়ার নরমাল। নরমাল প্রেশারটা কি হয়ে গেছে, একটু হায়ার হয়ে গেছে, ঠিক আছে। হায়ার নরমাল ব্লাড প্রেশারে অনেকে কি হাইপারটেনসিভ রিলেটেড সমস্যা হতে পারে, এর জন্য কোনো ওষুধের দরকার হয় না, ঠিক আছে। এর জন্য কি যে কারণে এটা হচ্ছে সেই কারণটা দূর করলে হয়, ঠিক আছে। সিডেটিভ ড্রাগ দিলেও ভালো হবে অথবা তেঁতুল পানি আমরা যেটা বলি, ঠিক আছে, ট্রেডিশনাল থেরাপি, এটা দিলেও কি হবে, কমে যাবে। এখন আপনি চিন্তা করতেছেন একটা রোগীর হাইপো হয়ে গেছে, লক্ষণ এটা, রোগীকে বললেন তেঁতুল পানি খাওয়াই দেন, তেঁতুল পানি খাওয়ানোর পরে কি হবে, আরো কমে যাবে না, ঠিক আছে। আবার একজনের হাইপার হয়েছে তাহলে স্যালাইন খাওয়াই দিলেন, তাহলে কি হবে, প্রেশার বেড়ে যাবে না। তো যেটাই করতে যান করার আগে প্রথম যে কাজ হবে সেটা কি, প্রেশারটা মেপে নিতে হবে, ঠিক আছে। মেপে নেওয়া ছাড়া প্রেশার সম্পর্কে কিছুই বলা যাবে না। তাহলে প্রথম কাজই হচ্ছে বিপি মেপে নেওয়া। এবার আসেন, আচ্ছা তাহলে দেখেন হার্ট রেট, হার্ট রেটটা সরাসরি কার সাথে রিলেটেড, হার্টের সাথে, তাই না? হৃৎপিণ্ডের সাথে রিলেটেড হার্ট রেট। এরপর আমরা যদি বলি পেরিফেরাল রেজিস্ট্যান্স, সরাসরি ব্লাড ভেসেলের সাথে রিলেটেড, তাই না? আমরা যদি বলি স্ট্রোক ভলিউম, এটা কি ব্লাডের সাথে রিলেটেড, তাই না? ভলিউম যখন আসতেছে তখন কার সাথে রিলেটেড,
পরিমাণ ব্লাডের সাথে। তাহলে দেখেন আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে পড়ছি কি এই তিনটা জিনিসই না, হার্ট, ব্লাড ভেসেল এন্ড ব্লাড। ঠিক আছে, হাইপারটেনশন ফুল কি হার্ট, ব্লাড ভেসেল এবং ব্লাডের উপরে কি ডিপেন্ড করতেছে। তাহলে আমরা যে ওষুধগুলা চিন্তা করব প্রত্যেকটা ওষুধই কিন্তু কি হয় সেটা হার্টে কাজ করবে, হয় সেটা ব্লাড ভেসেলে কাজ করবে, অথবা হার্ট এবং ব্লাড ভেসেলে কাজ করবে, অথবা কি ব্লাডের উপর কাজ করবে। ঠিক আছে, কারণ এই তিনটা প্যারামিটারের কারণে আলটিমেট কি হচ্ছে আপনার ব্লাড প্রেশারটা নরমাল রেঞ্জ থেকে বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের যে ওষুধগুলো আছে প্রত্যেকটা ওষুধই কি এই তিনটার যে কোনো একটা জায়গায় কাজ করবে, অথবা দুইটা বা তিনটা জায়গাতেও কি করতে পারে কাজ করতে পারে। ঠিক আছে, যখন কাজ করবে তখন ব্লাড প্রেশার কি হবে কমে যাবে। ঠিক আছে, এখন কে কোন জায়গায় কাজ করতেছে এটা ইম্পর্টেন্ট মেকানিজম মনে রাখার জন্য। ঠিক আছে, আপনি যদি মেকানিজম মনে রাখতে চান তাহলে অবশ্যই কি করতে হবে কে কোন জায়গায় কাজ করে এটা কি মনে রাখতে হবে, কার কাজের অ্যাক্টিভিটি কি রকম। আচ্ছা, তাহলে আমরা গ্রুপগুলোতে চলে যাই। স্যার প্রচলিত যেটা একটা ধারণা যে সচরাচর আপনার প্রেশার ওষুধগুলো একবার শুরু করলে এগুলো আসলে বন্ধ করা যায় না, কন্টিনিউ করে যেতে হয়, ব্যাপারটা কি স্যার এরকমই? হ্যাঁ সাদিয়া, হ্যাঁ অনেক পছন্দ। আপনি একটু যে মাতৃ সদন, তারপরে এই যে এখানে যে হসপিটালটা আছে চীন, কোরিয়া বা বাংলাদেশ কোরিয়া ফ্রেন্ডশিপ হসপিটাল, এখানে যোগাযোগ করেন, কুর্মিতলায় যোগাযোগ করেন। এই যে মাতৃ সদন আছে, তারপরে এই যে বাংলাদেশ কোরিয়া, এই যে আমাদের যে অফিসটা আছে অফিসটার সামনেই তো মাতৃ সদন। কুয়েত মন্ত্রীতে আসেন আপনি, কুয়েত মন্ত্রীতে তো টিকা দিচ্ছে এখন। আমি কি জানি, এটা তো আপনি ওখানে গেলে হবে। আমি টিকা থেকে আমার টিকা হইতো তাহলে একটা কথা। আচ্ছা হ্যাঁ বলেন। স্যার বলছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। যদি কারোর ব্লাড প্রেশার নরমাল রেঞ্জ থেকে বেড়ে যায় 140, হ্যাঁ, এখন নরমালি বেড়ে যাওয়া আসলে কি পারসিস্টেন্স রাইজ অফ কি ব্লাড প্রেশার। হাইপারটেনশনটা কি পারসিস্টেন্স রাইজ, একদিন হঠাৎ করে বেড়ে গেছে এটা কি হাইপারটেনশন হবে না। পারসিস্টেন্স রাইজ কি, আপনি যদি কাউকে হাইপারটেনশন ডিক্লেয়ার করতে চান তাহলে আপনাকে কি করতে হবে অ্যাটলিস্ট পর 3 দিন সে যখন সকালে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পরে তার কি করতে হবে ব্লাড প্রেশারটা মাপতে হবে। ঘুম থেকে ওঠার পরেও যদি পর 3 দিন দেখা যায় যে তার ব্লাড প্রেশার নরমাল রেঞ্জ থেকে বেশি আছে, তখন তাকে বলা যাবে কি হাইপারটেনসিভ পেশেন্ট। ঠিক আছে, এছাড়া কি বিভিন্ন কারণে প্রতিদিন কি হতে পারে প্রেশার বিভিন্ন কারণে বাড়তে পারে কমতে পারে। এরপরও প্রেশার যদি 140 ক্রস করে, ঠিক আছে, বয়সের সাথে একটা ব্যাপার আছে, বয়সের ব্যাপারটা আমরা বাদ দিচ্ছি আপাতত। ঠিক আছে, যদি ক্রস করে তাহলে আমরা হাইপারটেনসিভ ড্রাগ দিয়ে চিকিৎসা করি। এখন কথা হচ্ছে যে রেগুলার দরকার কিনা। হ্যাঁ, হাইপারটেনসিভ প্রোডাক্টগুলো ইন্স্যুরেন্স প্রোডাক্টের মতো, ডায়াবেটিক্স প্রোডাক্টগুলো ইন্স্যুরেন্স প্রোডাক্টের মতো। আপনি যদি আপনার জীবনযাত্রা ঠিক রাখেন তাহলে হয়তো কি লাগতো না, ওষুধ প্রয়োজন হতো না। কিন্তু মেইন কথা কি আপনি আপনার জীবনযাত্রা রেগুলার বা ডিসিপ্লিন লাইফ লিড করতে পারেন না বা পারবেন না, এটাই স্বাভাবিক। সেই কারণে দেখা যাবে কি বিভিন্ন ধরনের কন্ডিশন চলে আসবে আপনার মধ্যে, কখনো উত্তেজক কন্ডিশন, কখনো ডিপ্রেসিভ কন্ডিশন, এগুলো কি চলে আসবে। যে কন্ডিশনগুলো আপনার সাইকোলজিক্যালি বিভিন্নভাবে আপনাকে চেঞ্জ করবে, তাই না? যখনই আপনি চেঞ্জ হবেন তখনই কি প্রেশারও ফ্লাকচুয়েশন হবে। এখন আমরা একটা রোগীকে কেন বলি সবসময় ওষুধগুলো খেতে, এই সিকিউরিটিটার জন্য। যে একটা রোগী যদি দেখে যে 2 মাস প্রেশার ওষুধ খাওয়ার পর তার মোটামুটি ঠিক আছে, সে যদি তার মানে ডিসিপ্লিন লাইফ লিড মেনটেন করতে পারে, নর্মাল লাইফ লিড মেনটেন করতে পারে, প্রেশার ওষুধ না খেলেও তার হবে। বাট সে যে তার লাইফ লিডটা মেনটেন করবে, এটা তো তার ডিসিপ্লিন লাইফ লিড মেনটেন করতে পারবে, সে আগের মতোই সব কাজগুলো করবে, তাই না? তাহলে কি হবে, প্রেশারটা ফ্লাকচুয়েশন হবে। দেখা যাবে যে কোনো একটা ঘটনার জন্য তার প্রেশার হঠাৎ করে অনেক বেড়ে যাচ্ছে। এতে কি হতে পারে যে প্রেশার এরকম ফ্লাকচুয়েশন করার কারণে তার কি স্ট্রোকের সম্ভাবনা হতো। একজন হঠাৎ করে সে অনেক বেশি রেগে গেছে, ঠিক আছে, প্রতিদিন তার জীবনযাত্রা অনেক চাপের মধ্যে, প্রেশারের মধ্যে সে কি বসবাস করতেছে। তাহলে আপনি তাকে যদি প্রেশার ওষুধ বাদ দিতে পারেন, হঠাৎ করে প্রেশারটা অনেক বেড়ে যেয়ে কি হতে পারে
কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। এই অ্যাক্সিডেন্টটা যেন না ঘটে, প্রেশারের ওষুধের কাজ প্রেশারটাকে একদম কন্ট্রোলে রাখা শুধু, সেটাকে যে একেবারে লো করে দিবে এরকম কিছু না। আপনার 120 আছে, আপনি চিন্তা করেন আজকে প্রেশার আমার 120/80, তার প্রেশার ওষুধ খেয়ে কি হবে? প্রেশার ওষুধ খেলে যে 110 হয়ে যাবে বা 100 হয়ে যাবে এরকম কিছু না। প্রেশারের ওষুধের কাজটা হচ্ছে কি কন্ট্রোলে রাখা। আপনার হার্ট রেটটা কি এত ভিতরে চলতেছে, এটাকে কি কন্ট্রোলে রাখা, যেন হার্ট রেটটা কি নরমালি থাকে। তাহলে হার্ট রেটটা যদি নরমাল থাকে প্রেশারটাও কি নরমাল থাকবে। প্রেশারটাকে কি রাখা, নরমাল রাখা। এই নরমাল রাখার জন্য কি তাকে টু বি কন্টিনিউ। কারণ কি সকালে সে কি করবে, সকালে একটা ওষুধ খেলো, ওষুধ খাওয়ার পর সারাদিন তার যাই হোক প্রেশারটা কি থাকবে, নরমালের মধ্যে থাকবে। এখন সকালে ওষুধ খেলো না, দুপুরবেলায় তার ছেলের সাথে কি বিশাল ঝগড়া লেগে গেছে, জমি জমা নিয়ে কি ভাই বোনদের সাথে বিশাল ঝগড়া লেগে গেছে, একদম কি প্রেশার টেশার উঠে ফিট হতে পারে না। তার মানে যেহেতু আমরা আমাদের লাইফটাকে একটা নির্দিষ্ট কি সীমার মধ্যে নিয়ে আসতে পারতেছি না, ডিসিপ্লিন করতে পারছি না, আমরা যেরকম ইচ্ছা সেরকমই চলতেছি। কখনো সকালে খাচ্ছি, কখনো সকালে খাচ্ছি না, কখনো কি রাত্রে 10টায় খাচ্ছি, কখনো কি রাত্রে 12টায় খাচ্ছি, কখনো খাচ্ছিও না। ঠিক আছে, তার মানে কি আমাদের মানে বিকল্প কিছু নাই। কেউ যদি বলে যে প্রেশারের ওষুধ কি খাওয়া যাবে কিনা, হ্যাঁ, যদি সে ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে পারে, ফুড হ্যাবিট থেকে শুরু করে এভরিথিং, খাদ্য থেকে শুরু করে। আজকে আপনার ভালো লাগছে, আপনি 3টা ডিম একসাথে খেয়ে ফেলছেন, এখন এটা তো আপনি কন্ট্রোল করতে পারছেন না। আপনি আজকে 3 বেলায় ডিম দিয়ে ভাত খাইছেন, শুধু আজকে বাসায় কেউ নাই, রান্না বান্না কষ্ট, আপনি 3 বেলায় কি করছেন, ডিম দিয়ে ভাত খাইছেন। এখন এটা আপনি যদি মেনটেন করে চলতে পারেন তাহলে কি প্রেশার ওষুধ না খেলে আপনার হতে পারে। আর যদি মেনটেন না করতে পারেন তাহলে উচিত আপনার প্রতিদিন কি একটা করে প্রেশার ওষুধ খেয়ে যাওয়া। ঠিক আছে, এইটাই কথা। তার মানে কি ওষুধ খেতেও হবে, খেতেই হবে এমন কথা বলতেছি না, আবার কি ওষুধ না খেলে চলবে এমন কথা বলতেছি না। ডিপেন্ডস অন ইউ। আপনি যদি মেনটেন করতে পারেন ওষুধের দরকার নাই, যদি মেনটেন করতে না পারেন ওষুধের দরকার আছে। একই বিষয় হাইপারটেনসিভ, একই বিষয় ডায়াবেটিক্স। ডায়াবেটিক যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিসের জন্য কি ডায়াবেটিক্সের ওষুধগুলো খাবেন। যখন টাইপ 1 হবে তখন আলাদা কথা, কিন্তু টাইপ 2 এর ক্ষেত্রে যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে তো ওষুধের দরকার হচ্ছে না। ঠিক আছে, কিন্তু আপনি মেনটেন করতে পারবেন কিনা। আপনাকে আমি বলছি যে দুপুরে এইটুকু খেতে হবে, এখন আজকে দুপুরে কি বিয়ে বাড়িতে গেছেন, যায় মাশাআল্লাহ একদম বিয়ের খাবার খেয়ে আসছে, লাভ হইল না তো। ঠিক আছে, মেইন প্রবলেম আমরা। ঠিক আছে, যত সমস্যা সব আমাদের, আমরা যারা রোগী তাদেরই সব সমস্যা। কিসের জন্য? 1 নাম্বার আমরা তো কোনো কিছু মেনটেন করব না, 2 নাম্বার আমরা সবসময় চাবো কি যে অদৃশ্যভাবে আমরা মানে সুস্থ হয়ে যাই। আজকে আমার ডায়রিয়া হয়েছে, এখন ডায়রিয়া হয়েছে, একবার গেছেন এখনই ভালো হইতে হবে। ঠিক আছে, একদম আজকে জ্বর হয়েছে, কোনো কথা নাই, যেভাবে হোক আজকের মধ্যে কি করতে হবে, জ্বর ভালো করতে হবে। আপনি কি করবেন? ঠিক আছে, আবার আমি যদি আপনাকে এমন ওষুধ দিই যেটা জ্বর ভালো করতে 3 দিন সময় নেবে, আপনি এর মাঝখানে ওইটার মাঝখানে আর কয়টা ওষুধ খাবেন নিজেই তার কোনো গ্যারান্টি নেই, তাই না? এলাকার ফার্মেসি যা আছে সব পুরো শেষ হয়ে যাবে এর মাঝখানে। তার মানে কি যত সমস্যা সব কি আমাদের। আবার দেখেন আমার নিজের শরীরের ক্ষেত্রে কিন্তু আমি একটু চিন্তা ভাবনা একটু কমই করি, তাই না? যে আমি তা একটু আস্তে ধীরেই সারি। বাট যদি আমার ছেলের সমস্যা হয়, যদি আমার মানে এমন কারোর সমস্যা ফ্যামিলি, তাহলে মনে হয় এখনই ভালো করে ফেলতে হবে। যতক্ষণ ভালো না করতে পারবি না। ঠিক আছে, বাট একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যে কোনো জিনিসে যত বেশি হ্যামারিং করবেন ওটা কি হবে, তত বেশি আপনার এগেইনস্টে কাজ করবে। এই ওষুধ আর ভবিষ্যতে কি ভালো কাজ করবে না আপনার শরীরে। দেখেন আগে প্যারাসিটামল 500 মিলিগ্রাম 250 মিলিগ্রাম সর্বোচ্চ ছিল, 500 মিলিগ্রামের বেশি প্যারাসিটামল পাওয়া যেত না। এরপরে কি 65 মিলিগ্রাম ক্যাফেইন সহ আসলো, এখন তো 500 মিলিগ্রামই ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। 665 মিলিগ্রাম 1 গ্রাম, 665 মিলিগ্রাম 1 গ্রাম, সামনে কি খাবেন 1500 মিলিগ্রাম। ঠিক আছে, কারণ কি বডি প্যারাসিটামলকে কি করে ফেলতেছে, মানে ইউজ টু করে ফেলতেছে। দূর প্যারাসিটামল কি হবে, এত প্যারাসিটামল খেলে কি কাজ হয়? একসময় তো ধরবে না। স্বাভাবিক না এটা। একই জিনিস যখন আপনি প্রতিদিন একই তরকারিতে ভাত খাবেন কেমন লাগে? ঠিক আছে, জিনিস এটাই। তার মানে আপনাকে চেষ্টা করতে হবে ন্যাচারালি যতটুকু ভালো থাকা যায়। এরপরে কি আর্টিফিশিয়ালি আমরা কিছু মেডিসিন ব্যবহার করবো, ওইটা খেয়ে আপনাকে কি সুস্থ থাকতে হবে। আর এখন মানুষের যত রোগ হয়, আগে মানুষের এত রোগ হতো না, তাই না? তার কারণও কিন্তু কি ওষুধগুলাই। এখন মানুষ যেরকম ওষুধ খায়, আগে মানুষ এত ওষুধ খেত না। হ্যালো, আসসালামু আলাইকুম। ছিল জি ভালো আছি। ফার্মেসি ছিল, ডাক্তার ছিল না।
হ্যালো হ্যাঁ কি করে আপনাদের ক্লাস হয় না, আপনাদের ক্লাস শুরু হবে মার্চ থেকে, তাহলে ফোর্থ সেমিস্টার না সেকেন্ড ইয়ার না? আর আমরা হ্যাঁ সেকেন্ড ইয়ারে শুরু হবে, ঠিক আছে বুঝতে পারছি সেকেন্ড ইয়ারে শুরু হবে মার্চের ফার্স্ট শুক্রবারটা। ওই আপনাদের ক্লাস হবে শুক্রবার, শুক্রবার 3টা থেকে 4টা। হ্যাঁ 3টা থেকে 4টা হবে। হ্যাঁ মার্চ মাস থেকে হবে। ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে না, না ওইদিন ক্লাস হয় না, কারণ আপনাদের তো 3-4 জন করে ব্যাচ শুরু করবে, আরো 7-8 জনকে উপরে একটা ব্যাচ করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ জানাই দেবো। ক্লিয়ার এটা? দেখেন আপনি চাইলেই সুস্থ থাকতে পারেন, এটাই সবচেয়ে বড় কথা। আপনি যদি চান সুস্থ থাকতে, তাহলে আপনি সুস্থ থাকতে পারেন। সুস্থ থাকার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে সুস্থ থাকার ইচ্ছা। নিজেকে ঠিক আছে, হ্যাঁ আপনার প্রচন্ড ইচ্ছা থাকতে হবে যে আমি সুস্থ থাকবো। মাঝখানে মাঝখানে একটু একটু অসুস্থ হবেন, দরকার আছে তাই না? অসুস্থ যদি না হন, মনে করেন আপনার দেহে যদি বাইরের শত্রু আক্রমণ না করে, আপনার প্রোটেক্টিভ ব্যবস্থাটা কেমন, এটা পরীক্ষা হয় না তো। তখন পরীক্ষা করার জন্য কি করতে হবে? এই রাশিয়ার মধ্যে নিজে নিজেই কি করতে হবে? ওই যে কি দেয় মহড়া দেয় না ওরা, সেনা মহড়া, এরকম মহড়া দিতে হবে। তার চেয়ে ভালো মাঝে মাঝে জীবাণু আসুক, কি করতে পারেন, জীবাণুর বিরুদ্ধে বডি কেমন যুদ্ধ করতে পারে এটা দেখেন। যদি দেখেন ভালো যুদ্ধ করে না, তাহলে কি করতে হবে? শক্তিশালী করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে কিছু অস্ত্র শস্ত্র আমদানি করতে হবে, কিনতে হবে, তাই না, বডির জন্য। ওকে, এবার আসেন আমরা একটু ড্রাগগুলো দেখি। হাইপারটেনসিভ যে ড্রাগগুলো আছে, ড্রাগগুলোকে আমরা খুব সহজে ভাগ করতে পারি এ বি সি ডি, এই 4টা অ্যালফাবেট দিয়ে। তাহলে হাইপারটেনসিভ যতগুলা ড্রাগ, আমরা শুধু এটাই আজকে পড়বো। হ্যাঁ, মুখস্থের সুবিধার জন্য, যেন আপনাকে সহজে মনে থাকে। ঠিক আছে, না মেকানিজমটা আমরা বলে দিব, এটা আলাদা ভাবে। ঠিক আছে, এটা আমরা এবিসিডি মনে রাখতেছি সুবিধার জন্য, যেন হাইপারটেনসিভ গ্রুপের ড্রাগগুলো আমি সহজে মনে রাখতে পারি। ঠিক আছে, তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলো আপনি দেখবেন সেকেন্ড সেমিস্টারে হাইপারটেনশনের পেছনে কি এবিসিডি দিয়ে একটা লেখা ছিল না, চিকিৎসা প্রসিডিউর।